এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য ঘুমবাড়ি গল্পের পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে চলে এলাম। আজ এই গল্পের শেষ হতে চলেছে। ঘুমবাড়ি গল্পের শেষ পর্যন্ত ও শেষ পরিণতি কী হলো তা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। এক সকালে হঠাৎ স্বাভাবিক হয়ে গেল সব কিছু। পুরো শক্তি ফিরে পেলাম শরীরে। বুঝলাম এটাও এই বাড়ির একটা নতুন শয়তানি খেলা, আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে। আক্রোশে আমার অস্তিত্ব কেঁপে উঠল। প্রচণ্ড চ্যালেঞ্জ অনুভব করলাম এবার। আমার এত সুন্দর সংসার যে শক্তি তছনছ করে দিল, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মরবো আমি ঠিকই, কিন্তু শেষ দেখে ছাড়বো এর। সব মানসিক শক্তি একত্র করে রুমানার ঘর থেকে বের হলাম। তাকাবো না ঠিক করেছিলাম, কিন্তু পারলাম না। নিজের অজান্তেই চোখ চলে গেল রোজিনার ঘরের দিকে। গলতে শুরু করেছে লাশ। হাজার হাজার মাছি ভনভন শব্দ করছে সেখানে। বিজবিজে ফেনায় ঢাকা পড়ে গিয়েছে পুরো শরীর ওর। দম আটকানো দুর্গন্ধ। পালিয়ে এলাম নিচতলায়। আমার মনে এখন কোনো ভয় নেই। বুকে দাও দাও করে জ্বলছে প্রতিশোধের আগুন। কাবার্ড খুলে হার্ডওয়্যারগুলো বের করলাম। রওনা হলাম সেলারের দিকে। গুপ্ত দরজাটা হাট করে খোলা। গ্যাস মাস্ক পরে নিলাম। টর্চের তীক্ষ্ণ রশ্মি অন্ধকার পথ কেটে এগিয়ে চলল। ধীরে ধীরে নিচের দিকে নেমে গিয়েছে সুড়ঙ্গটা। দুবার গর্তের মুখে পড়তে পড়তে বেঁচে গেলাম। সুড়ঙ্গের দেয়ালে পিটন গেঁথে রশি ঝুলিয়ে পার হলাম গর্ত দুটো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু সুড়ঙ্গ শেষ হলো না। নিচের দিকে নামতে নামতে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে সামনের পথ। তারপরে একসময় কতক্ষণ পর জানি না, দূরে, বহু দূরে ক্ষীণ এক টুকরো আলো চোখে পড়ল। এগুতে শুরু করলাম আমি। বাতাস কেমন যেন গরম হয়ে উঠছে। ঘাম ঝরছে পুরো শরীর দিয়ে। আচমকা শেষ হয়ে গেল পথটা। সামনে নিদারুণ বিস্ময়। জায়গাটা রোমান অ্যাম্পি থিয়েটারের মতো। বহু উঁচুতে ছাদ, ছাদ থেকে ঝুলছে অসংখ্য চোখা পাথর। চারপাশের গোলাকার দেয়ালের খাঁজে খাঁজে জ্বলছে কয়লা। ভয়ঙ্কর তাপ ছড়াচ্ছে সেগুলো। আমি দাঁড়িয়ে আছি ঝুলন্ত একটা ডিম্বাকার কার্নিশে। 200 ফুট নিচে চোখ পড়ছে থিয়েটারের মেঝের উপরে। পুরোটা মেঝে জুড়ে শুধু কঙ্কাল আর কঙ্কাল। লক্ষ লক্ষ, কোটি কোটি কঙ্কাল। মাঝখানে বিশালাকার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে দানবীয় একটা কিছুকে। কিভাবে ওটার বর্ণনা দেব আমি জানি না। ওটা মানুষ না পশু না যন্ত্র। অলৌকিক সেটার আকার, আমার বোধবুদ্ধির বাহিরে। মাঝে মাঝে নড়ে উঠছে ওটা। আমি সম্মোহিতের মতো সেদিকে তাকিয়েই রইলাম। আচমকা ভয়ঙ্কর কর্কশ একটা শব্দ ভেসে এলো ওখান থেকেই। সেই শব্দে কেঁপে উঠল পুরো থিয়েটারটা, আর আমার কানে যেন তালা লেগে গেল। আমি ছিটকে পড়লাম কার্নিশ থেকে। দেয়াল থেকে কয়লার স্তর খসে পড়ল কয়েক পরত। ছাদ থেকে ধস নামল চোখা পাথরের। হিসির শব্দে বাষ্পের মতো সাদাটে ধোঁয়া বেরিয়ে এলো থিয়েটারের চারপাশ থেকে। আমার মাথা
বো বো করে ঘুরে উঠল। কোনো রকমে কার্নিশ ধরে বসে পড়লাম। এক বিন্দুও শক্তি অবশিষ্ট রইল না শরীরে। ফের দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম। আমার চারপাশে যেন ভেসে বেড়াচ্ছে অগণিত নারীর আত্মা। রোজিনাকেও দেখলাম সেখানে, রুমানাকে দেখলাম নর্তকীর পোশাকে। ওদের অপার্থিব শরীরগুলো ভাসতে ভাসতে ঢুকে পড়ল সে বিকট অদ্ভুত দর্শন জিনিসটার ভেতর। এমন সময় কেউ আমার হাত আঁকড়ে ধরল। অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখলাম, আরে এ যে মহুয়া, গ্যাস মাস্ক লাগানো মুখে। ইশারায় আমাকে উঠতে বলল। আমি যেন কিছুটা সাহস ফিরে পেলাম মনে, এমনকি কিছুটা শক্তিও যেন ফিরে পেলাম শরীরে। উঠে দাঁড়ালাম। মহুয়া আমার একটা হাত ওর কাঁধের উপর দিয়ে নিয়ে আমাকে সাপোর্ট দিল। ধীর পায়ে আমরা হাঁটতে শুরু করলাম সুড়ঙ্গ পথে। ফেরার পথে উঁচু হয়েছিল পথটা, তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। তবুও থামলাম না আমরা। ওদিকে সে বিকট শব্দটা হয়েই চলেছে। উত্তাপে আমাদের গায়ে ফোস্কা পড়ে গিয়েছে। রশি ঝোলানো প্রথম গর্তটা পার হলাম আমি, আমার পরে মহুয়া। দ্বিতীয় গর্তটা আকারে বেড়ে গিয়েছে, তাই নতুন রশি ঝোলাতে হলো। বহু কষ্টে পার হলাম আমি, কিন্তু মহুয়া পারল না। আচমকা ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ফলে বড় হয়ে গেল গর্তটা। মহুয়া কোনো মতে গর্তের কিনারা ধরে অতি কষ্টে ঝুলে রইল। আমি রশি চেপে ধরে ওকে বাঁচাতে চেষ্টা করলাম, কিন্তু মেয়েটা তা হতে দিল না। মুখ থেকে গ্যাস মাস্ক সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসল সে। এই পরিস্থিতিতে ওর মুখে হাসিটা কীরকম যেন মনে হলো আমার কাছে। ও বলল, চলে যাও সাহেব, আমাকে তুমি বাঁচাতে পারবে না। তুমি নিজের প্রাণ বাঁচাও, চলে যাও এ বাড়ি ছেড়ে। আমি চললাম। পরক্ষণেই হাত ছেড়ে দিল বোকা মেয়েটা। নিমেষেই ওর শরীরটা তলিয়ে গেল নিচের অতল অন্ধকারে। বোকার মতো দাঁড়িয়ে রইলাম আমি। ওর দেহ পতনের কোনো শব্দও কানে এলো না। হঠাৎ কোথেকে যেন একরাশ আতঙ্ক এসে গ্রাস করলো আমায়। দৌড়াতে শুরু করলাম পাগলের মতো। পেছনে কাঁপতে শুরু করলো সুড়ঙ্গের মাটি। কোথায় যেন ধসে পড়লো কোনো দেয়াল। গুমগুম শব্দে ভরে উঠল পুরো সুড়ঙ্গ। ছুটতে ছুটতে কতক্ষণ পর সুড়ঙ্গের বাইরে বেরিয়ে পড়লাম। পর মুহূর্তেই ধসে পড়ল সুড়ঙ্গের ছাদ। বন্ধ হয়ে গেল গুপ্ত পথটা চিরতরে। বসে পড়লাম আমি সেলারের মেঝেতেই। হঠাৎ কাছেই অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম। ভয়ে সিটিয়ে গেলাম। চক্কর দিয়ে উঠল মাথাটা। জ্ঞান হারানোর আগে চোখে পড়ল মহুয়ার বাবাকে। একদল শ্রমিক নিয়ে এসেছে সে। তারপর চোখের সামনে শুধু অন্ধকার, আর কিছুই মনে ছিল না। অনেক দিন আমাদের কোনো খবর না পেয়ে মহুয়া আর ওর বাবা সেদিন আমাদের খোঁজ নিতে এসেছিল। রুমানা আর রোজিনার পচা গলা লাশটা দেখে বাকিটা আন্দাজ করে নিয়েছিল দুজনে। মহুয়ার বাবা ফিরে গিয়েছিল লোক জোগাড় করতে। মহুয়া রয়ে গিয়েছিল আমার খোঁজ করার জন্য। মহুয়ার বাবা আমাকে হাসপাতালে নিতে গিয়েছিল। টানা 3 দিন অচেতন ছিলাম আমি। জ্ঞান ফেরার পর মহুয়ার বাবাকে আমি সব বলেছিলাম। লোকটা কোনো কথা না বলে ফিরে গিয়েছিল। আর তাকে আমি কোনো দিন দেখিনি। এমনকি তার গ্রামের লোকও তাকে আর কখনো কোথাও দেখেনি। কোথায় যে চলে গিয়েছিল লোকটা কে জানে। এরপর ডাক্তাররা আমাকে স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেয়। তার পরের 20টি বছর শুধু কষ্ট আর কষ্ট। ঘুমবাড়ি এখনও আছে, এই দেশেই আছে, কিন্তু সাবধান, কোনো দিন যদি কেউ জলপাই গাছ ঘেরা
পুরনো সেই দোতলা প্রাসাদ দেখতে পান, ভুলেও ভেতরে যাবেন না, অন্তত একা তো নয়ই। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো আমার এই ঘুমবাড়ি গল্পটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার গল্পে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী গল্পগুলো দেওয়ার জন্য অনেক বেশি উৎসাহ দেয়। পরবর্তী আরও নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন পর্ব দেওয়া মাত্র, নতুন কোনো গল্প দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।